আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছো এবং বাসায় থেকে নিয়মিত লেখাপড়া করছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনার্স চতুর্থ বর্ষ, অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের জন্য প্রযোজ্য। আজকে আমার বিষয়টি হচ্ছে ব্যক্তিত্বের মনঃসমীক্ষণ মতবাদ। আজকে আমি আলোচনা করব ব্যক্তিত্বের মনঃসমীক্ষণ মতবাদ নিয়ে। এই ব্যক্তিত্বের মনঃসমীক্ষণ মতবাদ কথাটি শোনা মাত্রই যে ব্যক্তিটির নাম আমাদের চোখে ভাসে এবং মনে আসে সেই ব্যক্তিটি হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড হচ্ছেন মনঃসমীক্ষণ মতবাদের প্রবর্তক। তাহলে মনঃসমীক্ষণ মতবাদের প্রবর্তক হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড। আমাদের মনোবিজ্ঞানের অধিকাংশ জায়গা জুড়েই আছে এই মনঃসমীক্ষণ মতবাদ। আর যেহেতু মনঃসমীক্ষণ মতবাদের প্রবর্তক হচ্ছেন ফ্রয়েড, অতএব ফ্রয়েড সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে চলো প্রথমেই ফ্রয়েডের একটি সংক্ষিপ্ত জীবনী বা পরিচিতি আমরা জেনে নিই। সিগমুন্ড ফ্রয়েড জন্মগ্রহণ করেন 1856 সালের 6 মে। তাহলে সিগমুন্ড ফ্রয়েড জন্মগ্রহণ করেন 1856 সালের 6 মে। সিগমুন্ড ফ্রয়েড 1856 সালের 6 মে অস্ট্রিয়া ও হাঙ্গেরিয়ার মধ্যবর্তী মোরাভিয়ার ফ্রিবার্গ, বর্তমানে চেক প্রজাতন্ত্রের অন্তর্গত, নামক স্থানে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1881 সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। তিনি কি করেন? 1881 সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। 1900 সালে প্রকাশিত তার একটি বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস খুবই আলোচিত এবং অনেকেই এই বইটিকে মনঃসমীক্ষণ তত্ত্বের ভিত্তি বলে মনে করেন। তাহলে 1900 সালে দেখা যায় যে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস প্রকাশিত হয় এবং এটি অনেকেই মনঃসমীক্ষণ তত্ত্বের ভিত্তি বলে মনে করেন। 1939 সালের 23 সেপ্টেম্বর লন্ডনে সিগমুন্ড ফ্রয়েড মৃত্যুবরণ করেন। তাহলে 1939 সালের 23 সেপ্টেম্বর, 1939 সালের 23 সেপ্টেম্বর ফ্রয়েড লন্ডনে মৃত্যুবরণ করেন। যেহেতু মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবর্তক ফ্রয়েড, অতএব ফ্রয়েড সম্পর্কে আমাদের সকলেরই কিছু জানা উচিত। সেজন্যই তোমাদেরকে আমি এই ফ্রয়েডের সংক্ষিপ্ত পরিচিতি জানিয়ে দিলাম। আচ্ছা, এখন আসো আমরা মনঃসমীক্ষণ তথ্য নিয়ে ফ্রয়েডের ব্যক্তিত্বের মনঃসমীক্ষণ তথ্যটি এখন আমরা ব্যাখ্যা করব। ফ্রয়েড মনঃসমীক্ষণ মতবাদের ব্যক্তিত্ব বিকাশের 4টি দিক তুলে ধরেছেন। ফ্রয়েড এই মনঃসমীক্ষণ মতবাদের কয়টি দিক তুলে ধরেছেন? 4টি দিক তুলে ধরেছেন। যে 4টি দিক হচ্ছে, 1 নম্বর হচ্ছে ব্যক্তিত্বের গঠন কাঠামো। 1 নম্বর হচ্ছে ব্যক্তিত্বের গঠন কাঠামো বা স্ট্রাকচার অফ পার্সোনালিটি। 2 নম্বর হচ্ছে ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান। ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান, যাকে বলবো স্ট্রাকচার এলিমেন্টস অফ পার্সোনালিটি। 3 নম্বর হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ বা ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। 4 নম্বর হচ্ছে ব্যক্তিত্বের গতিশীলতা, ব্যক্তিত্বের গতিশীলতা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিত্বের গতিশীলতা বা ডাইনামিক অফ পার্সোনালিটি। তাহলে ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশে কয়টি দিককে তুলে ধরেছেন? 4টি দিককে। 4টি দিক কি কি? ব্যক্তিত্বের গঠন কাঠামো, ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান, ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্বের গতিশীলতা। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ব্যক্তিত্বের গঠন কাঠামো নিয়ে। ব্যক্তিত্বের গঠন কাঠামো। ফ্রয়েড অবস্থান বিন্যাসে মানব মনের 3টি স্তরের সমন্বয়ে ব্যক্তির গঠন কাঠামোকে চিন্তা করেছেন।
তাহলে ফ্রয়েড এই মনের কয়টি স্তরের কথা বলেছেন? 3টি স্তরের কথা বলেছেন। এই 3টি স্তর কি কি? দেখো, এই 3টি স্তর হচ্ছে, প্রথম স্তর হচ্ছে চেতন স্তর, 2 হচ্ছে কনসাস বলবো, প্রাক চেতন স্তর বা প্রিকনসাস, 3 হচ্ছে অচেতন স্তর বা যাকে আমরা বলবো আনকনশাস। তাহলে ফ্রয়েড ব্যক্তিত্বের গঠন কাঠামো অনুসারে মনের 3টি স্তরের কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে চেতন স্তর, প্রাকচেতন স্তর, অচেতন স্তর। এই স্তরগুলিকে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাবো। যেহেতু মনের স্তরকে তো আমরা মনকে অঙ্কন করতে পারবো না, কিন্তু একটি রূপক স্তর হিসাবে আমরা এটিকে একটি চিত্রে অঙ্কন করে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি এটি একটি মন। তাহলে দেখো, এক্ষেত্রে এটি হচ্ছে চেতন স্তর আর এটি হচ্ছে প্রাকচেতন স্তর আর এটি হচ্ছে অচেতন স্তর। তাহলে চিত্রটা কি? মানব মনে বিভিন্ন স্তর, মানব মনের বিভিন্ন স্তর। এইটুকু অংশ। আচ্ছা, তাহলে এখন চলো আমরা এই স্তরগুলিকে বর্ণনা করব। তার আগে একটি উদাহরণের মাধ্যমে বলে দিই। এই যে ফ্রয়েড মানব মনের স্তরকে 3টি ভাগে ভাগ করেছেন, এক্ষেত্রে তিনি মানব মনকে একটি বরফ খণ্ডের সাথে তুলনা করেছেন। তিনি আমাদের মনকে কি করেছেন? একটি বরফ খণ্ডের সাথে তুলনা করেছেন। তোমরা খেয়াল করলে দেখবে, একটি বরফকে যদি তুমি পানিতে রাখো, তাহলে বরফের কিছু অংশ উপরে থাকবে এবং বাকি অংশটুকু পানির নিচে থাকবে। তাহলে এক্ষেত্রে কি, বরফকে যদি আমি পানিতে ভাসাই, 1 খণ্ড বরফকে, দেখা যাবে 11 ভাগের 1 ভাগ উপরে রয়েছে, পানির উপরে, আর বাকি 11 ভাগের 10 ভাগ হচ্ছে পানির নিচে। এটি হচ্ছে পানির উপরে এবং পানির নিচে। তাহলে এই মানব মনকে যদি বরফ খণ্ডের সাথে তুলনা করি, তাহলে কি হবে? বরফ খণ্ডের সাথে তুলনা করলে দেখা যাবে যে বরফ খণ্ডের আমরা দেখি পানিতে তার 11 ভাগের 1 ভাগ পানির উপরে এবং 11 ভাগের 10 ভাগই পানির নিচে। অনুরূপভাবে মানব মনের এই স্তরগুলিও একইভাবে আমরা এখন বর্ণনা করব। আচ্ছা, চলো আমরা এখন বর্ণনায় চলে যাই। প্রথমে বর্ণনা করব চেতন স্তর। চেতন স্তরটি কি? চেতন স্তর হচ্ছে মানব মনের প্রথম স্তরটি হচ্ছে চেতন স্তর। এটি মনের উপরিভাগে অবস্থিত। এই যে চেতন স্তর, এবং এটি মনের কি উপরিভাগে অবস্থিত। এটি একটি বিশেষ মুহূর্তে ব্যক্তির আবেগ, অনুভূতি, চিন্তা, ভাবনা, কামনা, বাসনা, স্মৃতি ইত্যাদি সম্পর্কে সচেতন থাকে। তাহলে এই চেতন স্তরটি কি করে? একটি বিশেষ মুহূর্তে ব্যক্তির আবেগ, অনুভূতি, চিন্তা, কামনা, বাসনা, স্মৃতি ইত্যাদিকে কি করে? ইত্যাদি সম্পর্কে সচেতন থাকে বা ইত্যাদি সম্পর্কে সচেতন করে। সেগুলোকে নিয়েই এই চেতন স্তর গঠিত। কিন্তু এই চেতন স্তরটির পরিধি খুবই সীমিত। এই চেতন স্তরের মাধ্যমে বহির্বিশ্বের সাথে এবং পরিবেশের বিভিন্ন বিষয়ের সাথে মানুষ মিথস্ক্রিয়া স্থাপন করে। তাহলে এই চেতন স্তরের মাধ্যমে কি করে মানুষ? বহির্বিশ্বের সাথে এবং পরিবেশের সাথে তার কি করে? একটি মিথস্ক্রিয়া ঘটায়। এটি হচ্ছে চেতন স্তর। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলো প্রাকচেতন স্তর নিয়ে বর্ণনা করব। প্রাকচেতন স্তরটি কি? দেখো এই অংশটুকু। চেতন স্তরের নিচেই হচ্ছে প্রাকচেতন স্তরের অবস্থান। প্রাকচেতন স্তরে সেই বিষয়গুলো বিরাজ করে যা এই মুহূর্তে মনে নেই, কিন্তু কিছু সময় পরে সেটি মনে আসে। অর্থাৎ এই সময় সেই বিষয়টি নিয়ে আমরা সচেতন নই, কিন্তু কিছু সময় পরেই হয়তো এই বিষয়টি নিয়ে সচেতন হয়ে ওঠে। যেমন ধরো, একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। পরীক্ষার হলে আমরা একটি প্রশ্নের উত্তর মনে করতে পারছি না, কিন্তু কিছু সময় পরেই দেখো বিষয়টি মনে চলে আসে। অর্থাৎ ওই বিষয়টি প্রাকচেতন স্তরে অবস্থান করছিল। বা এই মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ছে না, কিন্তু কিছু সময় পরে হঠাৎ করে আমার মায়ের কথা
মনে আসছে, এই বিষয়গুলি হচ্ছে প্রাকচেতন স্তরে অবস্থান করে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব অচেতন স্তর বা আনকনশিয়াস স্তর নিয়ে। আচ্ছা, প্রাকচেতন স্তরের নিচেই অচেতন স্তরের অবস্থান। দেখো, এই অচেতন মনের বিস্তৃতি অনেক বেশি। এই অচেতন মনের বিস্তৃতিটা কি, মানে পরিধি বা বিস্তৃতি অনেক বেশি। মনের 2/3 অংশ জুড়েই এই অচেতন স্তর বিরাজ করে। তাহলে কি, মনের 2/3 অংশ জুড়ে এই অচেতন স্তরটি মানুষের মনে বিরাজ করে। ব্যক্তির জন্মগত আদিম কামনা, বাসনা ইত্যাদি বিষয়গুলি এই অচেতন স্তরে বিরাজ করে। এছাড়া ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় লজ্জাজনক, ঘৃণাজনক, পীড়াদায়ক অভিজ্ঞতা সমূহ এই অচেতন স্তরে বিরাজ করে থাকে। এই অচেতন মনের বিষয়গুলো এতই অসামাজিক এবং পাপপূর্ণ, পীড়াদায়ক এবং জঘন্য প্রকৃতির যে ব্যক্তি নিজের কাছে সেটি গ্রহণযোগ্য নয়। ফলে ব্যক্তি সেটি নিজেই মনে করতে চায় না। সেটা অবদমন প্রক্রিয়ায় হোক বা যে প্রক্রিয়া হোক, সেটিকে ব্যক্তি তার অচেতন স্তরে দমন করে রাখতে চায়, কারণ তার বিষয়গুলো তার নিজের কাছে গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে অচেতন স্তর। তাহলে এতক্ষণ আমরা বর্ণনা করলাম কি, ব্যক্তিত্বের মনসমীক্ষণ মতবাদের ক্ষেত্রে যে 4টি দিক রয়েছে, তার প্রথমটি ব্যক্তিত্বের গঠন কাঠামো। আচ্ছা, তাহলে এখন বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি ছিল ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান, স্ট্রাকচার এলিমেন্টস অফ পার্সোনালিটি। তাহলে 2 নাম্বার হচ্ছে ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান। ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান। দেখো, প্রথমটা ছিল হচ্ছে ব্যক্তিত্বের গঠন কাঠামো, আর দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান। আচ্ছা, এখন ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান বা স্ট্রাকচার এলিমেন্টস অফ পার্সোনালিটির যে বিষয়টি আমরা বর্ণনা করব, এই ক্ষেত্রে ফ্রয়েড এই ব্যক্তির কাঠামোগত উপাদানকে 3টি স্তরে ভাগ করেছেন। কি কি? ইদম বা বা আদিসত্তা, অহং বা ইগো, অধিসত্তা বা সুপার ইগো বা অতি অহং। তাহলে প্রথমটাকে আমরা বলতে পারি এক্ষেত্রে যেটাকে আমরা বলতে পারি ই বা আদিসত্তা বা ইংলিশে ই আমরা বলতে পারি। এটি হচ্ছে ব্যক্তিত্বের কাঠামোগত উপাদানের প্রথম ভাগ। দ্বিতীয়টিকে আমরা অহং বা যেটাকে অংসত্তা বা ইগো বলে থাকি। তাহলে দ্বিতীয়টি হচ্ছে কি, অহং বা অংসত্তা বা ইগো। তৃতীয়টিকে আমরা বলতে পারি, তৃতীয়টি হচ্ছে অধিসত্তা। প্রথমটি কি, দেখো, আদিসত্তা বা আদিম সত্তা, আর তৃতীয়টি হচ্ছে অধিসত্তা বা একে আমরা অতি অহং বা সুপার ইগো বলতে পারি। তাহলে 3 নাম্বারটা কি, অধিসত্তা, সুপার ইগো বা অতি অহং। তাহলে দেখো 3টি ভাগ কি, ই আদিসত্তা বা আইটি, অহং অংসত্তা বা ইগো, অধিসত্তা বা অতি অহং, সুপার ইগো। তাহলে প্রথমে আমরা বর্ণনা করি, চলো। ঈদ বা আদিসত্তা, ইগো। এই যে ঈদকে ইদমও বলা হয়ে থাকে, এবং আদিকে আদিম সত্তাও বলা হয়ে থাকে। এখানে তুমি ঈদকে ইদমও বলতে পারো, আর আদিকে আদিম সত্তাও বলতে পারো। আচ্ছা, তাহলে দেখো এই ঈদ বা আদিম সত্তা কি? আচ্ছা, আদি সত্তা হলো জন্মগত জৈবিক সত্তা। আদি সত্তাটা কি? একটি জন্মগত জৈবিক সত্তা। এটি সবসময় আদিম বাসনা বা কামনার আধার। আদি সত্তা সুখ ভোগের নীতি অনুসরণ করে। সে শুধু সুখ ভোগ করতে চায়।
সে কোনো সামাজিক রীতি নীতি বা শিক্ষার ধার ধারে না, তার কাছে কোনো যুক্তি নেই, কোনো বিচার ক্ষমতা নেই, বিচার বোধ ক্ষমতা নেই। এই জন্য আদিম সত্তা যেন একটি অচেতন বা অবচেতন মনে কি স্বার্থপর একটি শিশু। ফ্রয়েড এই আদিম সত্তা বা ঈদকে উনি অবচেতন মনের একটি শিশুর সাথে তুলনা করেছেন, একটি স্বার্থপর শিশুর সাথে তুলনা করেছেন। কেমন? যেমন দেখো, যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন প্রাথমিক অবস্থায় শুধু তার আদিম সত্তাটি থাকে, অন্য দুইটি সত্তা সেই শিশুটির ভেতরে থাকে না। তার মানে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে শুধু আদিম সত্তা বা আদি সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। যেমন একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বলছি, দেখো, একটি শিশুকে তুমি যদি একটি চকলেট দাও সে নিবে, দুইটি চকলেট দাও সে নিবে, তিনটি দাও নিবে, এভাবে যতগুলি তুমি দাও, 15-20টি যাই দাও সে নিবে। তুমি একটি তার কাছ থেকে চাবে, সে কিন্তু দিতে চাইবে না, কিন্তু সে কিন্তু তোমার কাছ থেকেই নিয়েছে, কিন্তু সে তোমাকে সেটি দিতে চাইবে না। অথবা কোনো একটি শিশুকে তুমি যদি বাইরে বেড়াতে নিয়ে যাও, হয়তো কোনো দোকানে সে তার পছন্দের কোনো খেলনা দেখলো, সেই খেলনাটি সে চাইলো, তুমি যদি না দিতে চাও তাহলে কি করবে? তখন সেখানে জোরে চিৎকার চেঁচামেচি এবং মাটিতে লুটিয়ে পড়বে। অর্থাৎ এই ক্ষেত্রে সে সুখভোগের নীতি তার ভিতরে বিরাজ করে, অর্থাৎ সে শুধু তার নিজেরটা বুঝে, তার কোনো বিচার বোধ ক্ষমতা থাকে না, শুধু সে নিজেই তৃপ্তি হতে চায়, তৃপ্তি লাভ করতে চায়। এই জন্য ঈদ বা আদিম সত্তাকে ফ্রয়েড একটি শিশুর সাথে, স্বার্থপর শিশুর সাথে তুলনা করেছেন। এবং বাস্তবিক পক্ষে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শুধু তার এই ব্যক্তিত্বের কাঠামোগত উপাদানের ক্ষেত্রে শুধু ঈদ বিরাজ করে, মানে আদিম সত্তাটি বিরাজ করে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই, সেটি হচ্ছে অহং বা যাকে আমরা বলি ইগো বা অহংসত্তা। আচ্ছা, তাহলে দেখো, অহং বাস্তব নীতি দ্বারা পরিচালিত। আগেরটি কি? সেটি হচ্ছে জন্মগত একটি সত্তা, আদিম সত্তা। আর এটি হচ্ছে অহং, হচ্ছে বাস্তব নীতি দ্বারা পরিচালিত। অহং বিচার বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিধর্মী হয়। অহংকে প্রধান কার্যনির্বাহী বলা যায়। অহং ব্যক্তিত্বের প্রধান নির্ধারক হিসাবে কাজ করে এবং কোন বিষয়টি করা উচিত এবং কোন বিষয়টি উচিত না সেটি নির্ধারণ করে হচ্ছে অহং, বা আমরা যাকে ইগো বলে থাকি। এই অহংটা কি করে? এই আদিসত্তা এবং অধিসত্তা অর্থাৎ ঈদ এবং সুপার ইগোর মাঝখানে থেকে এই দুটির সমন্বয় সাধন করে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে সুষ্ঠুভাবে বিকশিত করে। তাহলে অহমের কাজ কি? অহমের কাজ হচ্ছে সে আদিসত্তা এবং অধিসত্তার মাঝখানে অবস্থান করে এই দুইটি বিষয়ের কে সমন্বয় ঘটিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে সুস্পষ্টভাবে এবং সুনির্ধারিতভাবে বিকাশ ঘটিয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো অহং, অতি অহং। এরপরে আসো অধিসত্তা বা যাকে আমরা অতি অহং বলবো। আচ্ছা, অধিসত্তাটা কি? অতি অহং হচ্ছে নৈতিক নীতি দ্বারা পরিচালিত হয়। এরা সুখের প্রতি এদের কোনো মোহ নেই, মানে বাস্তব পক্ষে বা বাস্তবতার ক্ষেত্রে তাদের কোনো মোহ বা কোনো আকর্ষণ নেই। তারা নৈতিকতা এবং সামাজিকতার দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ অতি অহংটি হচ্ছে যে সে শুধু অন্যের কথা চিন্তা করে, সে নিজের কথা চিন্তা করে না, তার ভিতরে সুখ ভোগের নীতি বা কোনো কিছু নেই, সে নিজেকে নিয়ে কখনোই ভাবে না, সে অন্যের জন্য তার সর্বস্ব দিয়ে দিতে প্রস্তুত থাকে। আচ্ছা, তাহলে আমাদের ব্যক্তিত্বে কাঠামোগত উপাদানে কয়টি দিক পেলাম? দেখো, আদিম সত্তা, অহং, অতি অহং। এখন এই তিনটিকেই আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলছি। ধরো যে বাসায় একটি সুন্দর কেক নিয়ে আসলো। এখন আমি তোমাকে নিয়েই বলছি যে তোমার ভেতরে কোন ধরনের ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান বিরাজ করছে, তুমি নিজেই বুঝতে পারবে। ধরো কেকটি নিয়ে আসলো, নিয়ে আসার পর বাবা তোমার জন্য একটি কেক কিনে নিয়ে আসলো। আনার পরে দেখা গেল যে তুমি বললে যে না, কেক যেহেতু বাবা আমার জন্য নিয়ে এসেছে, এই কেকটি আমি কাউকে খেতে দিব না, আমি একাই খাবো, আমি একা পুরোটুকু কেক খাবো, কাউকে দিবও না। না দিয়ে তুমি পুরো কেকটুকু একা খেয়ে নিলে। তাহলে এক্ষেত্রে তোমার কোন ব্যক্তিত্বের কাঠামোগত উপাদানটি বিরাজ করছে বলতে পারবে? হ্যাঁ, আদিম সত্তা।
আর এরপরে যদি অহং তোমার ভিতরে বিরাজ করে তাহলে কি হবে, সেই কেকটি তুমি কি করবে না, সবাই যেহেতু আমার জন্য এনেছে, এখানে সবাই উপস্থিত আছে, থাক, সবাইকে আমারও খেতে ইচ্ছে করছে, আমিও খাচ্ছি এবং সবাইকে দিয়েই খাচ্ছি। এই যে সবাইকে দিয়ে এবং তুমি নিজেও খাচ্ছ এবং সবাইকে দিয়ে খাচ্ছ, এটি হচ্ছে অহং। আর অতি অহমের ক্ষেত্রে কি, যে কেকটি নিয়ে এসেছে থাক, এখানে অনেক মানুষ, সবাইকে দিয়ে হয়তো নাও থাকতে পারে, আমি খাবো না, আমার দরকার নেই, তাক সবাই খাক, সবাইকে খেয়ে দিই। এই ক্ষেত্রে তুমি কি করলে, তুমি খেলে না, তোমার নিজের ক্ষুধা নিবারণের জন্য তুমি কাজ করলে না। মানে এক্ষেত্রে তোমার নৈতিকতা এবং সামাজিকতা তীব্রভাবে তোমার ভিতরে প্রভাব বিস্তার করে, যার ফলে দেখা গেল যে কেকটি তুমি পুরো কেকটি সবাইকে খাইয়ে দিলে এবং নিজেই খেলে না। আদি সত্তা, অহম এবং অতি অহম, এই 3 সত্তার সম্মিলিত কার্যকলাপে ব্যক্তিত্ব গড়ে ওঠে। এক্ষেত্রে ঈদকে ব্যক্তিত্বের জৈবিক দিক, ইগোকে ব্যক্তিত্বের মনোবৃত্তীয় দিক এবং সুপার ইগোকে সামাজিক দিক হিসাবে গণ্য করা যায়। এখন আমরা আলোচনা করব ব্যক্তিত্বের তৃতীয় যে ভাগটি, সেটি ব্যক্তিত্বের বিকাশ নিয়ে, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তাহলে আমাদের তৃতীয় বিষয়টি হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। 3 নাম্বার হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে দেখো, ফ্রয়েডের মতো ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের 3টি প্রধান পর্যায় বা স্তর রয়েছে। ফ্রয়েডের মতে কি, ব্যক্তিত্বে বিকাশের 3টি প্রধান স্তর বা পর্যায় রয়েছে। সেই পর্যায়গুলি কি কি, চলো আমরা সেই পর্যায়গুলি একটু নামগুলি লিখে নিই। প্রথমেই 1 নাম্বার হচ্ছে ক, এখানে ক দিয়ে নিই। ক হচ্ছে শৈশব স্তর, শৈশব স্তর, ঠিক আছে, যাকে প্রাক যৌব স্তরও বলা হয়। খ নাম্বার হচ্ছে প্রসূতি কাল, প্রসূতি কাল। আর গ নাম্বার হচ্ছে যৌন স্তর বা যাকে যৌবনাদশা বলা হয়ে থাকে। তাহলে দেখো, এই ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে কয়টি স্তর রয়েছে? শৈশব স্তর, যাকে প্রাক যৌন স্তরও বলা হয়ে থাকে, এটাকে ইনফেন্সি আর প্রিজেনিটাল স্টেজও বলা হয়ে থাকে। তারপরে প্রসূতি কাল বা ল্যাটেন্সি পিরিয়ড, আর এটা হচ্ছে যৌন স্তর বা যেটাকে যৌবনাদশা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে জেনিটাল স্টেজ বা অ্যাডোলেন্স। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা বর্ণনা করব হচ্ছে শৈশব স্তর নিয়ে। শৈশব স্তরের ক্ষেত্রে দেখো কি কি বিষয় রয়েছে। ব্যক্তিত্ব বিকাশের মূল কাঠামো শিশুর জন্মের প্রথম 5 বছরের মধ্যে গড়ে ওঠে। তাহলে ব্যক্তিত্ব বিকাশের মূল কাঠামো কি, শিশুর জন্মের মানে এই 0 থেকে 5, এই 5 বছরের মধ্যেই গড়ে ওঠে এই শৈশব স্তরটা। এবং এই শৈশব স্তরকে 3টে ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুখ পর্ব, পায়ু পর্ব, লিঙ্গ পর্ব। তাহলে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। এখানে এই যে শৈশব স্তরকে, এটা মুছে দিই, কি কি পর্যায়ে ভাগ করা যায়? মুখ পর্ব, পায়ু পর্ব, 3 হচ্ছে লিঙ্গ পর্ব। তাহলে এই শৈশব স্তরকে কয়টি ভাগে ভাগ করা যায়? মুখ পর্ব বা ওরাল ফেস, পায়ু পর্ব বা অ্যানাল ফেস, এবং লিঙ্গ পর্ব বা ফ্যালিক ফেস। আচ্ছা, মুখ পর্বটা কি দেখো। মুখ পর্বটা হচ্ছে শিশুর ব্যক্তিত্ব বিকাশের প্রথম স্তর হচ্ছে এই মুখ পর্ব। তাহলে মুখ পর্বটা কি? ব্যক্তিত্ব বিকাশের প্রথম স্তর। এটি শুরু হয় হচ্ছে 0 থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। তার মানে এই পর্বটি থাকে 0 থেকে 1.5 বছর বয়স পর্যন্ত এই পর্বের সময়কাল। মানে চোষা এবং কামড়িয়ে শিশু কি করে এই সময় আনন্দ এবং তৃপ্তি লাভ করে। তাহলে দেখো, এবং এই যে এই চোষা বা কামড়ানোর ভিতর দিয়ে শিশুর আনন্দ, ক্রোধ প্রকাশ পায়। যেমন ধরো যে ক্ষুধা পেলে আমরা কিভাবে বুঝতে পারি একটি শিশু সে যখন রেগে যায়, ক্ষুধা পায়, তখন কোনো একটি জিনিস সে জোরে জোরে চুষতে থাকে, কোনো খেলনা কিছু একটা, তখন বুঝি যে যার ক্ষুধা পেয়েছে। আবার ধরো সে কোনো কারণে রাগ হলো, রাগ হলে কি হয়, দেখা যায় যে রাগ বা ভীতিমূলক কোনো কিছু হলে সে কোনো কিছু কামড়িয়ে ধরে। তাহলে এই যে কামড়ানো,
সেটি হচ্ছে কি এই মুখপর্বে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে শৈশব স্তরের প্রথমটি কি? প্রথমটি হচ্ছে মুখপর্ব। আচ্ছা, এরপরে পায়ু পর্বতে যাই। পায়ু পর্বটা কি? পায়ু পর্ব হচ্ছে এই স্তর, এটি হচ্ছে দ্বিতীয় স্তর। সাধারণত এই 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত হচ্ছে এই পায়ু পর্বের সময়কাল। তাহলে পায়ু পর্বের সময়কাল কত? 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত। এই সময় মলমূত্র ত্যাগের মাধ্যমে একটি শিশু তার আনন্দ লাভ করে থাকে বা তৃপ্তি লাভ করে থাকে। যদি এই সময় পিতা মাতা খুব কঠোর হয় এবং তার এই মলমূত্র ত্যাগের ক্ষেত্রে বাধা প্রদান করে, তাহলে দেখা যায় যে পরবর্তী সময়ে শিশুর ভেতরে বিষণ্ণতা, কৃপণতা, সূচিবায়ুগ্রস্ততা, কোষ্ঠকাঠিন্য, জেদি ভাব এবং একসময় অস্বাভাবিকতা দেখা দেয়। এরপরে আসো লিঙ্গ পর্ব। লিঙ্গ পর্বটা কি? লিঙ্গ পর্ব হচ্ছে পরবর্তী, মানে এটা 3 বছর থেকে 5 বছর পর্যন্ত এই পর্বের সময়কাল। তাহলে এই পর্বকে ফ্রয়েড কি বলছে দেখো, এই স্তরের নাম দিয়েছেন হচ্ছে ফ্যালিক স্টেজ বা লিঙ্গ পর্ব। এই পর্বে সাধারণত 2টি বিশেষ ধরনের সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। কি কি দেখো, 2টা সমস্যা। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, আরেকটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। তাহলে এই ক্ষেত্রে এই লিঙ্গ পর্বেতে কি কি 2 ধরনের সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্সটা কি দেখো, ইডিপাস কমপ্লেক্সটা হচ্ছে যখন ছেলে শিশুর মধ্যে একটি, মানে সাধারণত ছেলে শিশুর মধ্যে এই ইডিপাস কমপ্লেক্সটা দেখা দেয়। এক্ষেত্রে ছেলে শিশুরা তার পিতাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে এবং মাকে সে খুব আপন এবং কাছের মনে করে। আর ইলেকট্রা কমপ্লেক্স যেটা, এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে ঘটে থাকে। মেয়েরা এক্ষেত্রে তার মাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে থাকে এবং তার বাবাকে তার খুব প্রিয় এবং আপনজন মনে করে থাকে। এই সমস্যাটি এই লিঙ্গ পর্ব মানে 3rd স্টেজে দেখা দেয়। আচ্ছা, এরপরে দেখো আমরা ব্যক্তিত্বের বিকাশের শৈশব স্তরটা বর্ণনা করেছিলাম। এখন ব্যক্তিত্ব বিকাশের যে স্তরটি বর্ণনা করব সেটি হচ্ছে আমরা সুপ্তিকাল বা যাকে আমরা বলি প্রসূতিকাল। এটা খটা কি ছিল? প্রসূতিকাল। এর আরেকটি নাম হচ্ছে সুপ্তিকাল। এই সুপ্তিকাল বা প্রসূতিকালটা কি দেখো, 6 থেকে 12 বা 13 বছর পর্যন্ত সময়কালকে এই কালটি বলা হয়ে থাকে। তাহলে কি এই কালটি হচ্ছে 6 থেকে 12 এবং 13, আর এটি হচ্ছে 0 থেকে 5। 6 থেকে 12 এবং 13 বছর পর্যন্ত সময়কালকে সুপ্তিকাল বলা হয়ে থাকে। সমাজের শাস্তির ভয়ে শিশুর ভেতরে সকল যৌন সম্পর্ক অবদমিত করে রাখে। শাস্তির ভয়ে শিশু কি করে? তার সকল সেক্সুয়াল ব্যাপারগুলোকে সে অবদমিত করে রাখে, এজন্য একে সুপ্তিকাল বলা হয়ে থাকে। এই সময় অহং সম্পূর্ণরূপে বিকাশ ঘটে। এই সুপ্তিকালের সময় অহংটা কি সম্পূর্ণরূপে বিকাশ ঘটে। সুপ্তিকালে শিশু পিতামাতার অত্যন্ত বাধ্য, বশীভূত ও শান্ত থাকে এবং এই স্তরে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হয়। আচ্ছা, এর পরের স্তরটি রয়েছে যৌবন স্তর। ঠিক আছে, এর পরেরটি রয়েছে যৌন বা যেটাকে আমরা যৌন স্তর বলে থাকি বা যৌবন স্তর বলে থাকি। এটিকে আমরা যৌন স্তর বা যৌবন স্তর বলে থাকি। এই স্তরটি কি দেখো, এই স্তরটি হচ্ছে 13 থেকে 18 বা 20 বছর বয়স কাল পর্যন্ত এটি থাকে। এটি কত দেখা যায় যে 13 থেকে 18 বা 20, 13 থেকে 18 বা 20 বছর সময়কাল পর্যন্ত এই যৌন স্তরটি থাকে। এই যৌন স্তর বিরাজ করে। এই সময়ে আদিম শক্তি পুনরায় জেগে ওঠে। মানে এই সময়টা কি হয়, আদিম শক্তিটা পুনরায় জেগে ওঠে। সমগ্র ব্যক্তিত্বের কাঠামোতে বিশৃঙ্খলা দেখা দেয়। এই বয়সটাতে কি হয়, সমগ্র ব্যক্তিত্বের কাঠামোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। ফ্রয়েডের মতে যদি শৈশবের ইডিপাস কমপ্লেক্স, আমরা যেটাকে বলছিলাম ইডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স, যদি ওই সময় পরিপূর্ণ রূপ নেয়, তাহলে কি হয়, দেখা যায় যে ছেলেরা মেয়েদের ভালোবাসতে শুরু করে এবং মেয়েরা ছেলেদের ভালোবাসতে শুরু করে। এটি হচ্ছে
যৌবন স্তর বা যৌন স্তর বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই 3টি কাল শেষ হয়ে গেল। এখন যে আমরা মনোসমীক্ষণ তথ্যের সর্বশেষ যে ধাপটি ছিল সেটি হচ্ছে ব্যক্তিত্বের গতিশীলতা। তাহলে এখন আমরা আলোচনা করব, ব্যক্তিত্বের বিকাশ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব ব্যক্তিত্বের গতিশীলতা। 4 নাম্বার পয়েন্ট, ব্যক্তিত্বের গতিশীলতা। এই ব্যক্তিত্বের গতিশীলতা বলতে আমরা কি বুঝি? দেখো, ব্যক্তিত্বের গতিশীলতার মূলে কাজ করে হচ্ছে মানসিক শক্তি। বিভিন্ন সহজাত প্রবৃত্তির মাধ্যমে এই মানসিক শক্তির প্রকাশ ঘটে। আচ্ছা, তাহলে দেখো, আমরা আজকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে অসংখ্য ক বিভাগের জন্য তোমাদের প্রশ্ন থাকবে। সেটি অনার্স 4র্থ বর্ষ, অনার্স 1ম বর্ষ এবং ডিগ্রি 1ম বর্ষের জন্য বলছে। তোমাদের ক্ষেত্রে এখানে ক বিভাগের জন্য অনেক প্রশ্ন রয়েছে এবং সাধারণত খ বিভাগের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেই বিষয়গুলি হচ্ছে মনোসমীক্ষণ, মতবাদের বিকাশের 4টি পর্যায়, ব্যক্তিত্বের গঠন, ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান এবং ব্যক্তিত্বের বিকাশ এবং ব্যক্তিত্বের গতিশীলতা। এছাড়া আমরা ফ্রয়েডের পরিচিতি সম্পর্কে জেনেছি। তো আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।